আদ্রিত আখির হাত ধরে তাকে নিয়ে গিয়ে পুলের পাশটায় বসালো। তার হাত ধরে থাকা অবস্থায় তার পাশে বসলো। এইদিকে গানটা গাইতে লাগলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম। এবার আখিও গাইলো। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। দুজন একে অপরের দিকে তাকিয়ে গানটি গেয়ে গেল, যাতে ব্যক্ত করলো দুজন দুজনাকে নিজেদের মনের প্রেমময় ভাব। গান শেষে বেশ লজ্জায় পড়ল দুইজনই। একে অপর থেকে চোখ সরিয়ে নিল। পুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে দুইজন। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর আখি আদ্রিতের কাঁধে মাথা রেখে চাঁদের প্রতি দৃষ্টি স্থির করল। আদ্রিত আখির হাত নিজের হাতে নিয়েও নিজেও চাঁদের প্রতি মনোনিবেশ করল। আজকের এই পূর্ণ চাঁদ আখি আর আদ্রিতের জীবনের পূর্ণতার আভাস যেন দিয়ে দিচ্ছে। ভালোবাসি সুখ। আমি ভালোবাসি আমার ডক্টর সাহেবকে। তখনই পেছন থেকে আদৃশের ঝাঁঝালো স্বর কানে এলো দুইজনের। আদৃশ আখি বলে চেঁচিয়ে উঠল। আদ্রিত আখি কিছু না বুঝে হতভম্ব হয়ে উঠে দাঁড়ালে আদৃশ আর তাদের ভাবনার কোনো পথ না দিয়ে সোজা আদৃশের মুখে কিছু স্প্রে করলে আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে গেল সাথে সাথেই। আদৃশ সেই সুযোগে একটা ধারালো ছুরি নিয়ে আদ্রিতের উপরে ঝাঁপিয়ে পড়তে নিলে আখি তাকে এক ধাক্কাতে বেশ দূরে ছিটকে ফেলে। তোমার সাহস হলো কি করে আদ্রিশ আমার ডক্টর আদিত্যের উপর এভাবে অ্যাটাক করার? ওনার সাথে শক্তিতে পেরে ওঠার সক্ষমতা তো নেই তোমার, তাই ওনাকে অজ্ঞান করেছো, তাই না? তবে ভেবো না আমি বেঁচে থাকতে ওনার কিছু হতে দিব। আখি, তুমি এমনটা করো না আখি। কেন ওই আদ্রিতের প্রতি দরদ দেখাচ্ছ? তুমি তো শুধু আমার আখি। তুমি আমার সাথে চলো। আমি আমি আদ্রিতকে কিছু করব না। লজ্জা করলো না তোমার এই নোংরা মনে আবার আমাকে ফিরিয়ে নেয়ার কথা ভাবতে? অন্য নারীর শরীরে মন ভরে গেছে তো এখন এসছো আবার আমার কাছে? আখি, আখি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফুলপরি, আর কখনো এমন হবে না। চলো না আমার সাথে প্লিজ। আদৃশ কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে, যেন মানসিক ভারসাম্যহীন কেউ। আখি এবার বেশ তাচ্ছিল্য সহিত বলল, এই পাগলামি তোমার ততদিন ঠিক ছিল যতদিন তুমি এক আমিতে আবদ্ধ ছিলে আদৃশ। তোমার এসব এখন দেখতে আমার ঢং আর ন্যাকামো ছাড়া কিছু মনে হচ্ছে না। প্লিজ তুমি চলে যাও। আমি আমি তোমাকে না নিয়ে যাব না। এই বলে আখির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার উদ্দেশ্যে হাত বাড়াবে, তখনই তার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত করে পেছন থেকে কেউ একজন। সাথে সাথে আদৃশ জ্ঞান হারিয়ে লুটে পড়ে। আখির ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। বুঝতে তার বাকি নেই কে সেইজন। হুডিওয়ালা জন এবার ছুরি নিয়ে আদৃশের ওপর প্রহার করতে নিলে আখি তাকে এক ঘুষিতে বেশ দূরে ফেলে দেয়। তেরে গিয়ে এক টান দিয়ে তার মুখের মাস্ক খুলে ফেলে। চোরের মতো তাকিয়ে থাকে হৃদিকা তার দিকে। এবার আখি তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম হৃদিকা তুই নকল প্রমত্ত অঙ্গনা, যে নিজের স্বার্থের গায়ে আঘাত দেওয়ার লোকেদের খুন করে বেড়ায়, যাকে বলে বদ্ধ উন্মাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি প্রমত্ত অঙ্গনা। আমি সবার খুন করেছি। ওই শিউলি, আব্দুল, মিশু, আমিরুল, নীলিমা, কলি, লিজান, ইয়াসমিন, সবার খুন আমি করেছি।
আর এখন তোকেও মারবো, তারপর আত্রিশকে মারবো, আমি সবাইকে মেরে ফেলবো যারা আমার পথের কাঁটা হবে। তার মানে তুই সবাইকে মেরেছিস, কিন্তু কেন হৃদিকা? বুঝলাম তুই শিউলিকে মেরেছিস কারণ ও তোর আর আব্দুলের পথের কাঁটা ছিল, কিন্তু আব্দুলকে কেন মারলি? মিশু, আমিরুল, কলি, মিজান, তাদের সাথে তোর কিসের শত্রুতা ছিল? ওদের কেন মারলি তুই? আর প্রমত্ত অঙ্গনা নামে কেন মারছিস সবাইকে? হ্যাঁ, আমি মেরেছি ওদের। যারা আমার হতে পারে না তারা অন্য কারো কেন হবে? আব্দুল, ওকে আমি ভালোবেসেছিলাম। আমায় বলেছিল আমি শিউলির থেকেও বেশি সুন্দরী, আমাকে দেখলেও চোখ ফেরাতে পারে না, ও আমার জন্য শিউলিকে ছেড়ে দেবে। এই বলে রাতের পর রাত কাটিয়েছে আমার সাথে। কিন্তু পরে কি করলো? ধরা পড়ার পর আমাকে অগ্রাহ্য করে, ওই শিউলির জন্য উতলা হয়ে পড়ে, আমাকে এক মুহূর্তে ভুলে যায়। আমার পরিবারও আমার বিরুদ্ধে চলে গিয়ে ওই শিউলির প্রতি দরদ দেখাচ্ছিল। আমার সন্তান মেরে দিয়েছিল ওরা, তাই সেদিন ওই শিউলিকে মেরে ফেলি। সারা পরিবারকেও সেদিন মেরে ফেলতাম আমি, কিন্তু ওরা আমায় ধরে মানসিক হাসপাতালে দিয়ে আসে। ওখানে আমি বন্দি করে নেওয়া হয়। না জানি কত ধরনের ট্রিটমেন্ট করতো আমার ওপর। ঔষধ আর পাগলদের চেঁচামেচি সব কিছু আমাকে আরও বিরক্ত করে তুলতো। রোজ ওখান থেকে বেরিয়ে আসার সহস্র রকম চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। জানতাম আমি স্বাভাবিক আচরণ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আর আমি তাই করলাম। আমি এমনটা দেখলাম যে আমি একদম ভালো হয়ে গেছি। একটা মশা মারারও মনোভাব আমার মধ্যে আর নেই। আর দেখো না, তা কাজ করে গেল। ওই পাগলের ডাক্তাররা আমি শুধরে গেছি ভেবে আমায় ছেড়ে দিল। আমি বেরিয়ে এলাম। বাবা মা আমায় অনেক আদর করে ঘরে তুলে নিল। আমি তাদের কাউকে মারিনি, কারণ ওদের মারলে সরাসরি আমি ফাঁসতাম। তাছাড়া ওদের মারলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা কেমন হতো? ওদের বাঁচিয়ে রাখি আমি আমার স্বার্থে। কিন্তু আব্দুলকে মেরেই দিই, তারপর কিছুই ভালো লাগতো না। তোর কাছে এলে তোর দামি কাপড় চোপড় পেতাম, তোর দামি গাড়িতে চড়তে পারতাম, ভালো খাবার খেতে পারতাম। তাই ছোটবেলা থেকেই তোর পাশে পাশে থাকার চেষ্টা করে যেতাম আমি। কিন্তু ওই আমার বুড়ো বাপ তা হতে দিত না। তখন আব্দুলের খুনের তদন্ত চলছিল, তাই নিজেকে বাঁচাতে আমার বুড়ো বাপের সাথে ঢাকা চলে আসি। এখানে আসার পর হঠাৎ একদিন আমিরুলের সাথে দেখা হয় একটা কাজের সন্ধানে গেলে। বাবাকে বলেছিলাম কাজ করব বলে ঢাকা এসেছি, তাই কাজের সন্ধানে গিয়ে বাবার বিশ্বাস জয় করতে চেয়েছিলাম। ওখান থেকেই আমিরুলের সাথে আমার পরিচয়, আর ওর ঠিকানা পাই আমি। ওকে পছন্দ হয় আমার, জানতে পারি ও আমার আত্মীয় নীলিমারই স্বামী। তাই অনেক করে একটা জব তাদের বাড়ির পাশে এনজিওতে নিই। নীলিমা বোকা ছিল, আমি এনজিওতে যাওয়া আসার সমস্যা কথা বলল কয়েকদিন ওর ওখানে থেকে যেতে, আর পরে স্যালারি পেলে বাসা ভাড়া করে চলে যেতে। আমার কাজ হয়ে গেল। আমি ঢুকে পড়লাম নীলিমার ঘরে। অতঃপর আমিরুলকে আমার রূপের চালে ফাঁসালাম। আমিরুল আমাকে পেতে চাইলে আমি ওকে বিয়ের কথা বললাম, কারণ আব্দুল আমার সাথে যা করেছে তা আমি আবারও চাইনি আমার সাথে হোক। আমিরুল মেনে গেল, কিন্তু নীলিমা সবটা জেনে গেল, আমাকে ঘর থেকে বের করে দিল। কিন্তু আমিরুল পাগল হলো আমার জন্য, লুকিয়ে বিয়ে করে যশোর চলে গেল আমাকে নিয়ে। আমরা অনেক সুখী ছিলাম সেখানে। আমার নাম পরিবর্তন করায় আরও নির্দ্বিধায় যাচ্ছিল দিন। কিন্তু মিশু বড্ড পরেশান করত। আমিরুল যখন তখন ওর কাছে চলে যেত। আমিরুলের ভালোবাসা ও সময়ে আমার ভাগটা নিতে চেয়েছিল মিশু, তাই ওকে মেরে দিয়েছি। আর তার লাশের পাশে নাম লিখেছি প্রমত্ত অঙ্গনার, কারণ এমনি খুন করলে পুলিশ তদন্ত করে আমি অবধি পৌঁছে যেত। কিন্তু প্রমত্ত অঙ্গনা সর্বকালের সফল খুনি ছিল, যে কখনো কোনো প্রমাণ ছেড়ে যায় না, বরং পুলিশকে চ্যালেঞ্জ করে লাশের পাশে তার নাম ছেড়ে যেত। অনেক আগের থেকেই তার বিষয়ে শুনতাম, নিউজ থেকে তার বিষয়ে যা যা শুনেছি সব কিছু আয়ত্ত করেছিলাম আমি। আর তার মতোই খুন করে তার নামেই চাপিয়ে দিয়ে মিশুর খুন, যাতে পুলিশ আমাকে না খোঁজে, প্রমত্ত অঙ্গনাকে খোঁজে। তারপর শান্তিতে থাকছিলাম, কিন্তু সমস্যা হলো নীলিমাকে নিয়ে। ও ওখানে চলে এসে সিন ক্রিয়েট করে, আমাকে বাজে বানাতে চায় সবার কাছে। তারপর নীলিমা কেস করলে আমি যখন আমিরুলকে বলি নীলিমাকে ছেড়ে দিতে, তখন আমিরুল তা করা থেকে মানা করে দেয়, কারণ ওর ভাগের পুরো সম্পত্তি ওর বাবা মা নীলিমাকে দিয়েছিলেন। তাই ও তাকে ছাড়তে চায়নি, বরং তার কাছে ফিরে গিয়ে সব কিছু ঠিক করে দিতে চাইছিল। আমার কথা যেন আমিরুল তখন ভাবাই বন্ধ করে দিয়েছিল। ওর কাছেও আমি পুরাতন হয়ে গেছিলাম, তাই ওকেও মেরে ফেলি। তারপর নীলিমাকে মারি,
আর দোষ আমারও প্রমত্তঙ্গনার নামে। অতপর বরিশাল এসে পাই আজিজকে। ওকেও ভালো লাগে, কিন্তু পরিবারের জানাই না ওর কথা। বাবা জানলে আজিজকে আমার বিষয়ে সব বলে দিত, তাই সুযোগ বুঝে একদিন পালিয়ে আসি তার সাথে। বাবাও ঢাকায় ছিল না, তোর সাথেও যোগাযোগ রাখতে পারতাম না। ভালো কাটছিল আমার দিনগুলো আব্বার। কিন্তু ওই যে আজিজ বেশ করে ঘরের বাইরে মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসতো, যা আমার পছন্দ ছিল না। তুই আমার আছিস, আমার থাক, কেন অন্যদের সাথে কথা বলবি? ওর আবার বেস্ট ফ্রেন্ড ইয়াসমিন ছাড়া হতো না, তাই ওই ইয়াসমিনকেও রাস্তা থেকে সরিয়ে ফেলি। কিন্তু ওর মৃত্যুতে শোকাহত হয় আজিজ, যা আমি মেনে নিই না। ও শুধু আমার ছিল, তবে অন্যের কথা কেন ভাববে ও? তখন জানতে পারি আমি প্রেগনেন্ট, কিন্তু ওর বাচ্চা আমি রাখতে চাইনি। যেখানে ওকেই মারার ধান্দা করছিলাম, তাই নিজে বাঁচতে ওকে সবার নজরে খারাপ করি, এমনকি তোর নজরেও। তারপর সুযোগ বুঝে নিজেকে আঘাত করি, তোকে ডাকি, ওকে ফাঁসিয়ে দিই। তুই ওকে জেলে দিয়ে দিস, যাতে ওকে প্রাণে মারতে না পারি আমি। তারপর তোর বাড়িতে আসি। আদৃশের তোর জন্য পাগলামি ওর প্রতি আমায় পাগল করেছিল। এমন প্রেমিক পুরুষ পায় কজন? তুই ছোটবেলায় থেকেই সব সুখ, সব আভিজাত্য পেয়ে এসেছিলি। তোর জীবনে কখনো কিছুর কমতি হয়নি। যেমন ভালো পরিবার পেয়েছিলি, তেমনই পাগলের মতো ভালোবাসা প্রেমিক স্বামী। আমার হিংসে হতো বড্ড। লুকিয়ে লুকিয়ে তোদের কার্যকলাপ দেখতাম। তোর জায়গায় নিজেকে দেখার খুব ইচ্ছে হতো আমার। তারপর নিজের রূপের জাদু চালাতে শুরু করি আত্রিশের উপর। প্রথম প্রথম ও আমার দিকে নজর দেয় না, ও তোর অন্ধ প্রেমিক ছিল না। কিন্তু আমিও হার মানিনি। ওর সামনে এভাবে আসতাম যে অবশেষে ও আমার দিকে তাকাতে বাধ্য হলো। আমি ওর সামনে খুব নম্র ভদ্র সাজার অভিনয় করতাম। একদিন তুই হাসপাতালে ছিলি, তখন তোর রুমে ঢুকে বসেছিলাম আমি। যখন বুঝতে পারলাম আদ্রিস আসছে, তখন টান দিয়ে শাড়ি খুলে নিলাম শরীর থেকে। পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় পিছনে মুড়ে দাঁড়িয়ে এমন ভাব করছিলাম যেন আমি তখন শাড়িটা পরছিলাম। ও তখন তুই মনে করে আঁখি বলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। ওর স্পর্শ পাগল করে তুলেছিল আমাকে, কিন্তু ও আমাকে সেখানে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। আমার শরীরে তখন লোলাক্ষ দৃষ্টিও যায়, তার আন্দাজ করতে পারি আমি, কিন্তু ও নিজেকে সংযত করে চলে যায়। সেদিনের পর থেকে আমি বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে গেছে। একদিনও আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েই বসে। তখন আমি ন্যাকা সেজে তোর কথা বলে মানা করে দিতে চাইলে ও বলে সব সামলে নেবে। তারপর আর কি, তোর ওপর আমাকে নিয়ে আসা। কিন্তু সব কিছুর পরে ওকে পেয়ে গেলেও ওর মনে তোর জায়গাটা নিতে পারিনি আমি। ওর মন থেকে তো তোকে ভুলিয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা করতে থাকি। তখন মধ্যে থেকে কলি উড়ে এসে জুড়ে বসতে চেয়েছিল। অসহ্যকর, তাই ওকেও মেরে দিই। আদৃশ শুধুই আমার, ওর ভাগ আমি কাউকে দিতে চাইনি। তারপর তোকে মারতে চাই, কিন্তু তুই যথেষ্ট শক্তিশালী ও চালাক। এছাড়া তোর আশেপাশে প্রায় সবসময় গাড়ি থাকতো, তাই তোকে মারা সহজ ছিল না আমার জন্য। তোকে আমি ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিলাম, তোর সম্মান ধুলোয় মেশাতে চাইছিলাম। তাই তোদের ডিভোর্সের বিষয়টা আমি রিপোর্টার লিজানকে দিয়ে ফাঁস করাই, যার পরবর্তীতে তাকে টাকাও দিই। কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার পর আমি ওকে মেরে ফেলি, কারণ আমি কোনো প্রমাণ বা সাক্ষী রাখতে চাইনি আমার বিরুদ্ধে। কি তাই ওকেও মারতে হয় আমার। অতপর আদৃশের পরিবারকেও দূর করে দিই আমার কাছ থেকে। আদৃশের সময় একান্ত নিজের ভাগ জমানোর জন্য রিয়াদকেও মারতে চাই, কিন্তু তার আগে তাকে মেরে ফেলে আসল প্রমত্ত অঙ্গনা। কিন্তু এইসব কিছু করার পরও আমি আদৃশকে পেতে পারি না। না জানি তুই কি জাদু করে রেখেছিস ওকে, মরে গেলেও তোর নাম বলবে না। সারা রাত কাটাতো আমার সাথে, কিন্তু ঘুমের ঘরে নাম নিত তোর। যার শরীরে আমি রাজ করতে পারলেও মনে তোর বসেছিল, যা আমি মানতে পারবো না, কখনোই না। তাই ওকেও মারবো ভেবে নিয়েছি, কিন্তু আজ তার আগে তুই মরবি। সেদিন রাতে আমার হাত থেকে বেঁচে গেলেও আজ বাঁচবি না। অতঃপর রিদিকা উঠে এসে ছুরি দিয়ে আখির উপর প্রহার করতে নিলে আখি এক হাতেই তাকে সজোরে আরেকটা ঘুষি দেয়, যাতে সে আবারও ছিটকে পড়ে। আখির অন্য হাতে ফোন ছিল, যাতে রেকর্ডারটাও অনেক আগেই অন করেছিল রিদিকার হগজরে। তা ঝটপট বন্ধ করে ছুটে গেল নিজের ব্যাগের কাছে। ফোনটা হাতে নিয়ে না জানি কী সব টাইপিং করলো তাড়াতাড়ি। তারপর ফোন ব্যাগে রেখে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন আর ওষুধ বের করলো আখি। ওষুধটা ভেঙে ইঞ্জেকশনে ভরে নিল। তখন রিদিকা আখির পেছন থেকে এসে ওর উপর আবারও প্রহার করতে নিলে আখি সরে দাঁড়ালো, আর রিদিকা মুখ থুবড়ে পড়ল।
আখির সাথে সাথে এই ছুটে গিয়ে রিদিকার ঘাড়ে বরাবর ইঞ্জেকশনটা পুশ করে দিল। তারপর সজোরে হেসে উঠল। হকচকে বলল রিদিকা, তুই আমাকে কি পুশ করলি আখি? নতুন কিছু ঋতিকা, পুরাতনগুলো কম লাগছিল আমার কাছে তোর জন্য, তাই নতুন কিছু দিলাম। ভালোই লাগছে তোকে বিনা চুল আর দাঁতে দেখতে। কত ভালো লাগবে তাই না, যখন নিজের দুরবস্থা না সইতে পারবি না কাউকে কইতে। কি বলতে চাইছিস আখি তুই? বোকা ঋতিকা, কখনো বুঝতে পারিসনি আমি কে? কে তুই? আমি অপরাধীদের নাশ, প্রমত্ত অঙ্গনা। ফাজলামো করিস না আখি। প্রমোদ তো অঙ্গনা 13 বছর আগ থেকে খুন করেছে, আর তখন তুই আর আমি দুজনেই 12 বছরের কিশোরী ছিলাম। হ্যাঁ, কিশোরী ছিলাম, তবে বাচ্চা না। এত সময় তো তোর দুর্দান্ততা শোনালি, এখন না হয় আমারটা শোন, যা কখনো কেউ না শুনেছে আর না হয় তো কখনো শুনবে। তুই না হয় সেই ভাগ্যবান হয়ে গেলি, তবে শোন, আমি সেই প্রমত্ত অঙ্গনা যাকে সারা বাংলাদেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। গত 13 বছরে 48টা থানায় 48 জন ইন্সপেক্টরের হাতে প্রমত্ত অঙ্গনা কেস গেছে, কিন্তু সবাই অসফল হয়েছে এবং কেস ছেড়ে দিয়েছে। প্রমত্ত অঙ্গনাই হয়তো প্রথম কোনো কেস যেটা একসাথে বিভিন্ন থানায় দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে, কিসের অভাবে তুই মানুষের খুন করে বেড়াচ্ছিস? তুই তো সবার সাহায্য করিস, মানুষের ভালো চাস। আমি যতটুকু জানি, নিজের স্বার্থে তুই কখনো কারো খুন করতে পারিস না। তবে কেন এত খুন? কেন করছিস এত খুন, কেন? দেশের স্বার্থে, এতে বসবাস করা সকল অসহায়দের স্বার্থে, ওই সকল পীড়িতদের স্বার্থে যারা টাকা আর ক্ষমতার অভাবে সঠিক বিচার পায় না। আমি কখনো জানতাম অসহায়ত্ব কাকে বলে, পীড়া কি হয়। আমার বয়স যখন 12, বরাবরই আমার বুদ্ধিমত্তা অনেক ছিল। আমাকে স্পেশাল চাইল্ড ট্যাগ দেওয়া হয়েছিল স্কুল থেকে, কারণ এমন বুদ্ধি আর যোগ্যতা সম্পন্ন লোক পৃথিবীতে খুবই বিরল। আমার বয়সের বাচ্চারা যতটুকু বুঝতো, আমি তাদের তুলনায় 4 গুণ বেশি বোধ শক্তি সম্পন্ন ছিলাম। তার উপর ভয়ঙ্কর ছিল আমার রাগ জেদ। বাবা আমার দেখাশোনার জন্য একজন আপুকে রেখেছিলেন। ওনার সাথে সম্পর্ক আমার জন্মের পর থেকে। মাম্মাম বলেছিলেন আমার জন্মের পর উনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, তাই আনিকা আপুকে রাখা হয় আমার জন্য। মাম্মামের পর যদি কারোর কোলে মাথা রেখে শান্তি পেতাম, তবে সে ছিল আনিকা আপু। ওনার কোনো সন্তান ছিল না, উনি আমাকে নিজের সন্তানের মতোই আদর করতেন। আমি ওনার বাড়ি যাওয়ার জেদ প্রায় করতাম, কিন্তু উনি নিয়ে যেতেন না, এতে বাবা বকতেন। ওনার বাসা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল না, তাই একদিন লুকিয়ে ওনার পিছু নেই, উনি ঘরে ঢুকে গেলে ওনার পিছু আমিও ঢুকি ওনাকে সারপ্রাইজ দিব ভেবে। কিন্তু ঢুকতেই পাশের কক্ষের দিকে আমার দৃষ্টি যায়। দরজাটায় বেশ উন্মুক্ত ছিল, আর সেখানে বিছানায় নগ্ন শরীরে নোংরামতে মত্ত ছিল 2 নরনারী। আমি তখন এসবের কিছুই জানতাম না, আর না তো বুঝতাম। বিষয়টা আমার কাছে নতুন থাকলেও ভালো কিছু না বুঝতে পারি। চিৎকার করি মাম বলে আর চোখ ফিরিয়ে নেই। তখন তাদের রান্নাঘর থেকে বেরিয়ে আসে আনিকা আপু, আমাকে হাত ধরে টেনে নিয়ে আসে বাইরে অনেক দূরে। আমাকে বলে, আখি মামুনি, তুমি যা দেখেছো তা তেমন কিছুই না, ওসব তুমি মনে রেখো না কেমন। আপু তোমাকে অনেক পিঠা বানিয়ে খাওয়াবে, তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না দয়া করে। আমি তখন আনিকা আপুর চোখে জল স্পষ্ট দেখতে পাই, আর ওই পুরুষটার চেহারাও আমি স্পষ্ট দেখেছিলাম। ও আপুর স্বামী ছিল, কয়েকবার এসেছিল আমাদের বাড়িতে, তখন দেখেছি। সেদিন আপু আমাকে অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। এদিকে আমার চোখের সামনে থেকে দৃশ্যটা সরছিলই না। আমি যতটুকু জানতাম, স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকে, একই ঘরে থাকে। স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে থাকা তো অবশ্য ভালো কিছু না। কেমন জানি অশান্তির সৃষ্টি হয় আমার মধ্যে। কাউকে বিষয়টা জানাবো কি না তাও বুঝে উঠতে পারছিলাম না। পরের দিন আমি আপুর শরীরে অনেক লালচে দাগ দেখতে পাই। আপুকে জিজ্ঞেস করলে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু তা মারের দাগ ছিল। আমি বুঝতে পেরেছিলাম বিষয়টা কেমন মাথায় চড়ে বসছিল আমার। আপু বিষণ্ণ মনে থাকতো প্রায় সারা দিনই, যা আমাকে আরো অস্থির করে তুলেছিল। আপু আমাকে অনেক মিনতি করে বলেছিল কাউকে কিছু না বলতে। এদিকে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছিল। ছোট্ট সেই হৃদয়ে তোলপাড় হতে শুরু হয়েছিল। তারপর থেকে আমি আপুর পিছু নিয়ে প্রায়ই ওনার বাড়ি যেতাম, আর যখনই যেতাম তখনই দেখতে পেতাম আপুর স্বামী ওনার সাথে বাজে ব্যবহার করছে। আপু আমাকে সেখানে যেতে মানা করত। একদিন সেই বাজে লোকটা আমাকে সেখানে দেখে বলে ওঠে,
এই মালটা তো তোর থেকেও বেশি জোর। একবার শুয়ে দেখতে পারলে তো কাজ জমতো, কিন্তু কি করব, বড় লোকের মাল, শুতে গেলেও হাত পড়বে। একে তোর করে রাখিস, নয়তো তুই তো জানিস আমায়, ভুল করে এই মালেও হাত দিতে পারি। আপু সেদিন আমাকে নিয়ে চলে আসে, কথাগুলো আমার কানে বাজতে থাকে। এগুলো খুব বাজে আর খারাপ কথা ছিল তা বুঝতে পারি আমি। ভেতরের অস্থিরতা আরো বেড়ে যায় আমার। আবার একদিন লুকিয়ে গিয়ে তাদের জানালা দিয়ে দেখতে পাই অর্ধনগ্ন অবস্থায় আপুর স্বামী সাদাত আর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। আপুর স্বামী আপুকে অনেক মারছে আর বলছে, তুই আসার সময় পাস না, মজার টাইমে এসে বিরক্ত করিস। এই বলে আপুকে অনেক মারে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি ছুটে আটকাতে গেলে আপু তার স্বামীকে ছাড়িয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। তারপর আমাকে বলে, তুমি এখানে এসো মা, ওটা রাক্ষস, তোমাকে মেরে ফেলবে। তুমি কেন ওই রাক্ষসের সাথে থাকো আপু? তুমি আমাদের ওখানে একেবারে চলে আসো না। আমি বাবাকে বলে ওই শয়তানটাকে শাস্তি দেয়াবো। না রে মামুনি, তা হয় না। ও ছাড়া আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই, এটাই আমার নিয়তি। কিছুই বুঝতে পারলাম না আমি কি করব কি না। হঠাৎ আবার একদিন স্কুল থেকে এসে দেখি আপু বাড়িতে নেই। আবার ছুটলাম ওনার বাড়ির উদ্দেশ্যে। তখন ওনার জানালার কাছে গিয়ে থমকে গেলাম। ফ্যানের সাথে ঝুলন্ত আপুর লাশ। চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম ছিল ওনার। নিচে দুজন বলাবলি করছিল। যা হবে দেখা যাবে, একে বাড়ির পেছনে পুঁতে দিবি, কেউ টের পাবে না। এমনিতেই নাকের দম করে রেখেছি, রাগের মাথায় মেরে ফেলেছি, এবার বাঁচতে তো হবেই আমাদের। ওরা আপুর লাশ নামাতে মগ্ন থাকলে আমি চিৎকার করে পাশের বাড়িতে যাই। তারপর আশেপাশের লোকজনকে জড়ো করি। সবাই ওদের হাতে নাতে ধরে থানা দেয়। কিন্তু ওই মেয়ে লিসার বাবা নিজেই এসেছিল যাতে কি না কি করে তাদের ছাড়িয়ে নেয়। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকলেও সেগুলো এক প্রকার অগ্রাহ্য করা হয়। আমি এ বিষয়ে বাবাকে বললে বাবা বলেন, মারে, আমি যথেষ্ট চেষ্টা করেছি ওদের সাজা হোক, কিন্তু কেসটা কোর্ট অবধি যায়নি। গেলে না হয় কিছু করা যেত, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই। কেউ ওদের খুন করতে দেখেনি, আর আজকাল কেউ এসব খুন খারাপের ধান্দায় পড়তে চায় না। সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে আগে ভাবে। কিন্তু আমি তো দেখেছি বাবা। তোর চোখের দেখাই কি হবে মা? উপযুক্ত প্রমাণ তো নেই। হয়তো সেদিন আপুর জায়গায় আমি হলে আমার বাবা সেই জায়গায় সাদাতকে মেরে ফেলতো। কারোর ক্ষমতা হতো না সাদাতকে বাঁচিয়ে নেয়ার। সাজাও হতো ওর, কারণ আমি বাবার নয়নের মণি। আমার বাবার প্রচুর ক্ষমতা, কিন্তু আপুর কেউ ছিল না। সেদিন বুঝতে পেরেছিলাম এই পৃথিবীতে আমার মতো সবাই সোনার চামচ মুখে দিয়ে আসে না। এই পৃথিবীতে স্বার্থপরদের সংখ্যা অনেক বেশি। আর পুলিশ ব্যবস্থা সম্পর্কেও আমার ভালো ধারণা হয়ে গিয়েছিল সেদিন। বেশি কিছু না হলেও এটা বুঝতে পেরেছিলাম, টাকার ক্ষমতাই আজকাল হয়তো সব। যেখানে ক্ষমতার জোরে সাদাত ফুর্তি করে বেড়াচ্ছিল, সেখানে আনিকা আপু নির্মম হত্যার শিকার হয়েও ন্যায় পেল না। আমার ঘুম যেন উধাও হয়েছিল। চোখ বন্ধ করলেই আপুর প্রাণহীন উন্মুক্ত চোখগুলো চোখের সামনে ভেসে উঠত। ওগুলো আমাকে যেন বলতো, মামুনি, দেখলে তো আমার নিয়তি? ন্যায় পেলাম না, এটাই আমার নিয়তি। আমি অসহায়, আমি কখনো ন্যায় পাবো না। ভাবনাটা আরো অস্থির করে তোলে আমায়। আপুর আসামি শান্তিতে বেঁচে আছে কথাটাই আমাকে পোড়াচ্ছিল। যে করেই হোক আমি সাদাতকে সাজা দিতে চেয়েছিলাম। আমি স্কুল থেকে আসার পথে একদিন সাদাতকে ওই মেয়ের সাথে মার্কেটে দেখি। আমার গাড়ির ড্রাইভার চাচাকে বলে পিছু নেই তাদের। একটা বাড়ির সামনে নামতে দেখি দুজনকে। আরেকদিন নিজে সেই জায়গায় গিয়ে তার পাশের বাড়ি থেকে জানতে পারি ওরা দুজন ওখানেই থাকে। মাথায় রক্ত চাপে আমার। প্রায় রাতের স্বপ্নে দেখতাম আপু আমায় বলছে, আমি ভালো নেই মামুনি। ওই সাদাত সাজা না পেলে আমার আত্মা শান্তি পাবে না। আমার চিন্তা শক্তি যেন তখন লোপ পেয়েছিল। নিজের মনের শান্তি বলতেই মাথায় আসতো সাদাতের মৃত্যু। সেদিন বাবা মাম্মাম সবাই আমাদের এক আত্মীয়র বাড়ি থাকতে গেছিলেন। আমাকে জোর করলেও আমি যাইনি। দাদু দিদুর সাথে বাড়িতে ছিলাম। রাত তখন 3টে। দিদুর পাশে শুয়েছিলাম আমি। তখন কৌশলে নেমে আসি বিছানা থেকে। কিচেন থেকে সেই সব থেকে ধারালো ছুরি।
বাড়িতে সিসিটিভি আছে জানতাম। এমনকি সাদাত যেখানে থাকতো সেখানেও আমি চেয়েছি আপু যেমন নিজের খুনের ন্যায় পায়নি, তেমন সাদাতও না পাক। তাই একটা ব্যাগে আমার হুডি আর মাস্ক, হাত মোজা নিয়ে নিই। আমি বরাবরই সাসপেন্স, থ্রিলার এবং এসব মুভি দেখতাম, তাই আমার খেলার বিষয় হিসেবে এমন ধরনের জিনিসই থাকতো বেশিরভাগ। তাই সেদিন আমার জন্য সহজ হয়েছিল সব। আমি স্বাভাবিকভাবে নিজের কক্ষের বারান্দার পাশে রাখা সিঁড়ি দিয়ে নিচে নামি। তারপর দেয়ালের পাশের বড় পেয়ারা গাছ দিয়ে দেয়ালের উপর চড়ে লাফ দেয়ালের অপর পাশে যাই। দেয়ালের ওপারে গিয়ে হুডি আর মাস্কে নিজেকে ঢেকে নিই। বাবা আমাকে ওই বয়সেই অনেক ধরনের ট্রেনিং দিয়ে রেখেছিল। তাছাড়া আমি সেরা দৌড় প্রতিযোগী ছিলাম। তখন প্রায় 1 ঘন্টার রাস্তা 25 মিনিটে দৌড়ে শেষ করে দিই আমি। সাদাতের কক্ষের বেলকনির দিকটা খোলা থাকায় সেখান দিয়ে অনেক কষ্ট সরব কক্ষে প্রবেশ করে যাই। দুজন তখন উন্মুক্ত শরীরে শুয়েছিল, ওপরে শুধু একটা চাদর রেখে। আমি তাদের পাশে এগিয়ে যাই আর তারা কিছু বুঝে ওঠার আগেই নিশার গলায় ছুরি রেখে সাদাতের গলায় শেষ করে দিই। আমার হাতের টানটায় এত জোর ছিল যে তারা চিৎকার করার আগেই প্রাণ বেরিয়ে গেছিল। ওদের উন্মুক্ত প্রাণহীন চোখ দেখে পেয়েছিলাম সেদিন মনে শান্তি। ওদের রক্ত আমার মাথায় চড়া রক্ত নামিয়েছিল। মনের বোঝা নেমে গেছিল সেদিন। বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম। চলে আসতে নিব, কিন্তু মন চাইছিল না। যে আইন ব্যবস্থা আপুকে ন্যায় দিতে পারেনি, তাদের চ্যালেঞ্জ করতে মন চাইল। বাবা আমায় প্রায়ই প্রমত্ত অঙ্গনা বলে ডাকতো। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, প্রমত্ত অঙ্গনা মানে কি? এর মানে হলো পাগল মেয়ে, নারী। তুই যে সারাদিন পাগলামি করিস তাই আদর করে। বাবা আদর করে ডাকলেও এই নামের সত্তা আমার মধ্যে জীবিত ছিল। সেদিন আমি জানতে পারি, তাই নিজের পরিচয়ের স্বরূপ সেখানে লিখে আসি, প্রমত্ত অঙ্গনা। ক্ষমতা ছড়ে অন্যায়কারীদের বেঁচে বেড়ানো বানায় না। অতপর যেভাবে গিয়েছিলাম সেভাবেই চলে আসি। সেদিনকের পর শান্তিতে ঘুম হয় আমার। আপুকে আর স্বপ্নে দেখিনি। পুলিশ এসে ওদের নগ্ন লাশের পাশে এসব লেখা দেখে হতভম্ব হয়ে যায়। সিসিটিভি ফুটেজ থেকে ওরা হুডিওয়ালা মাস্ক পরা কেউ একজন ছাড়া আর কোনো রহস্যের সন্ধান পায় না। তারপর ভালো যাচ্ছিল দিন, স্বাভাবিক চলছিলাম আমি। হঠাৎ আমারই ক্লাসমেটের বস্ত্রহীন লাশ পাওয়া যায় একটা খালের পাশে। ওকে ধর্ষণের অপরাধে 4 জনকে গ্রেফতার করা হয়ে গেলে তারাও ছাড়া পেয়ে যায় টাকার জোরে। ততদিনে এসব ধর্ষণ বিষয়ে অনেক কিছুই বুঝতে পারতাম। ও অনেক মেধাবী আর ভালো মেয়ে ছিল। ওর বাবা সাধারণ স্কুল শিক্ষক হলেও মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছিলেন। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওনার। এক মেয়েই ছিল অনেক আদরের, যার মৃত্যু থেকেও বেশি কষ্ট দান করেছিল ওনাকে, তার খুনিদের সাজার ব্যবস্থা করতে না পারায়। মেয়ের এমন মৃত্যু মেনে নিতে না পেরে উনি আত্মহত্যা করেন। কিন্তু খুনিরা উন্মুক্ত ফুর্তিতে ঘুরছিল। তাদের অল্পক্ষণের তৃপ্তির জন্য নষ্ট হলো 2টি তাজা প্রাণ। এরপর থেকে আমার ভেতরে সেই অশান্তি আবার জেগে যায়। বুঝতে পারি মনের শান্তি কিসে। লেগে পড়ি আবার সেই অভিযানে। খুব বিচক্ষণতা নিয়ে সবকিছু প্ল্যান করি। 4 জনের সবার খোঁজ নেই। তারপর এক একজন করে সুযোগ বুঝে সবাইকে মেরে ফেলি। আর আমি হয়ে উঠি এক সফল খুনি। আমার সকল যোগ্যতা আমি ওই অপরাধীদের তাদের আসল প্রাপ্তি পাওয়াতেই লাগিয়ে দিই। তারপর থেকে যখনই এমন কিছু শুনতাম, তখনই মনের শান্তির খোঁজে তাদের শেষ করে দিতাম। যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ হয়েও রাক্ষসের রূপ নেয়। এখন হয়তো ভাবছিস, তোকে আর আদৃশকে কেন মারিনি? আরে, তোদের এত সহজে কেমনে মারতাম? যে প্রমত্ত অঙ্গনা অন্যদের জন্য ন্যায় করছিল, সে নিজেই অন্যায়ের শিকার হলো। তাই তোদের সহজ মৃত্যু আমার কাছে অনেক ছোট মনে হচ্ছিল। আমি তোদের শাস্তি সম্পর্কে সে রাতেই ভেবে নিয়েছিলাম, যে রাতে তোরা প্রথম মধুর ক্ষণ উদযাপন করছিলি। আমি যেদিন ঘর থেকে বেরিয়ে আসি, সেদিন ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে আসি, যাতে তোদের ওপর নজর থাকে আমার সব সময়। তোর জন্য স্পেশাল ভাইরাস ক্রিয়েট করি আমি। বাবা চেয়েছিলেন আমি সায়েন্টিস্ট হই, কিন্তু আমি ডক্টর হতে চেয়েছিলাম। তাই বাবা নিজের পছন্দ অনুযায়ী আমাকে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই আয়ত্ত করান। সায়েন্টিস্ট না হলেও আমি অনেক কিছুই জানি সে বিষয়ে। তোর শরীরে ভাইরাস আমি দিয়েছি। আদৃশ তোর রূপে পাগল হয়েছিল, তোর ভদ্রতার ন্যাকামতে পাগল হয়েছিল। তাই ওর সামনে তোকে নোংরা আর বিশ্রী প্রমাণ করলাম। এমনকি নকল প্রেগনেন্সির রিপোর্টও আমি দিয়েছি, যার ফলস্বরূপ তোদের সুখের সংসার ভেঙে গেল।
এখন বল কেমন লাগলো খেলা রিদিকা? আমি তোকে ছাড়বো না আখি। আমি পুলিশকে, আত্রিশকে, সবাইকে বলে দিব তুই সব কিছু করেছিস। বলার অবস্থায় থাকলে তো ঋতু পাখি জানতে চাইবি না এই ইনজেকশনটা কিসের ছিল? আর মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুই কথা বলার ক্ষমতা হারাবি। এমনকি হাত পায়েরও নড়াচড়া তেমন করতে পারবি না। শরীরে জোর থাকলেও হাঁটা চলার এক প্রকার অক্ষম হবি তুই। দেখ তোর কপাল কত ভালো, আজকে তোকে ঔষধটা দিব ভেবেছিলাম এখান থেকে গিয়ে, কিন্তু ভুলবশত ঔষধটা এই ব্যাগেই রয়ে গেল। কিন্তু যেমনটাই হোক কাজে আসলো। ইন্সপেক্টর জিসান এখনই এসে যাবেন। অনেকদিন ধরে আমাকে খুঁজছিল বেচারা। যাক, আমার দোষ নিজের ঘাড়ে নিলি তুই। নিজেই স্বীকার করলি তুই প্রমত্ত অঙ্গনা, যা যা স্বীকারোক্তি স্বরূপ সোজা গেল জিসানের কাছে। এখনই এসে তোকে নিয়ে যাবে, বাকি আমি আরও একটু মশলা লাগাবো। আর তোর এমন অবস্থা যে আসল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে ওকে কিছু বলতেও পারবি না। রিদিকা এবার হাঁকির দিকে রাগে তেড়ে আসতে নিল, পারল না, এমনকি কিছু বলতেও পারল না। গালি দিবি আমায়, মারবি? চল তোর ইচ্ছে পূরণ করি। জিসান এসেই গেছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আয় তোকে তোর স্টাইলেই ধরা খাওয়াই। কথাটা বলেই হাঁকি সেখানে পড়ে টেনে নিজের উপর রিদিকাকে নিয়ে আসে। গলায় রিদিকার হাত চেপে ধরে। এভাবে দেখা যাচ্ছে যেন রিদিকাই ধরে আছে, ওকে মারতে চাইছে। এদিকে রিদিকা কিছুই করতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে মানা করছে হাকিকে। হাকি চিৎকার করছে, রিদিকা ছাড় আমায়, আমি তোর কি ক্ষতি করেছি? মারিস না আমায়, ছাড়, কেউ বাঁচাও। তখনই জিসান সেখানে এসে উক্ত দৃশ্য দেখে গুলি চালায় রিদিকার পিঠে। রিদিকার সাথে সাথেই পড়ে গিয়ে খাঁচাতে শুরু করে। জিসান টেনে তুলে আখিকে। আপনি ঠিক আছেন ডাক্তার আখি? হুম। কি হয়েছিল এখানে? আমি আর আদিত্য এখানে একান্তে কিছু সময় পার করতে এসেছিলাম, তখন হঠাৎ আদ্রিস এসে ডক্টর আদিত্যকে অজ্ঞান করে আমাকে নিয়ে যেতে চায়। আর তারপর রিদিকা এসে তাকে পেছন থেকে আঘাত করে। আর সব কিছু আমি জানতে চাইলে আমাকে সব বলে, তারপর আমাকে মারতে চায়। কনস্টেবল, হৃদিকাকে নিয়ে চলো, ওকে আমাদের জীবিত চাই। আর ডক্টর আদ্রিত আর আদৃশকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আদৃশকে নিয়ে যান, ডক্টর আদিত্যকে আমি দেখছি। রিদিকাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রিদিকা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। আখি সবার আগোচরে তার দিকে তাকিয়ে তাকে উস্কানিমূলক হাসি দিল। আখি আদিতে জ্ঞান ফিরলে আদিতে হকচকিয়ে উঠে হাকিকে জিজ্ঞেস করে, আখি, তুমি ঠিক আছো তো? আদৃশ তোমাকে কিছু করেনি তো? আরে না, আমি ঠিক আছি, উঠুন আপনি। আখি আদিত্যকে হয়ে যাওয়া সব কিছু বলে যায়, শুধু নিজের দিকটা পড়ে। অতঃপর আদিত্যকে নিয়ে বাড়ি চলে যায়। হাসপাতালের বিছানায় পড়ে আছে রিদিকা। গুলির ক্ষত এখনো সারেনি, সুস্থ হলেই পুলিশ জেলে নিয়ে যাবে। এদিকে না তো কিছু বলতে পারছে আর না তো হাত পা ভালো করে নাড়াতে। জিসান বেশ কয়েকবার তাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু বলতে চাইলেও বলতে পারে না রিদিকা। এমনকি লিখতে চাইলেও তাও পারে না। ডাক্তার বলেছে ওর শরীরের কর্মক্ষমতা নেই বললেই চলে। ও কখনো আর কথা বলতে পারবে না, আর না তো ভালো করেই চলতে পারবে। হাত পা অক্ষম হয়ে গেছে তার। ও বেঁচে থাকবে এটাই অনেক, তাছাড়া আর কিছুই করতে পারবে না। এখন ওর বাঁচা মরা সব কিছুতেই পরনির্ভরশীল হয়ে থাকতে হবে তাকে। ইন্সপেক্টর জিসান পড়লেন বড্ড দুশ্চিন্তায়। স্যার, কি ভাবছেন? আমরা নকল প্রমত্ত অজ্ঞানাকে তো পেয়ে গেলাম, কিন্তু আসল জনের কাছে পৌঁছাবো কিভাবে? আপনি তো বললেন নকল জন অবধি পৌঁছালে আসল জনকে পাওয়া যেতে পারে। না সুমন, আমার মনে হয় না ওই আসল জনকে আর পাওয়া যাবে বলে। কেন স্যার? কারণ প্রমোদ অঙ্গনা যেই হোক না কেন খুব চালাক। আমি কেন, আমার থেকে সাকসেসফুল অনেক ইন্সপেক্টরও বৃথা হয়ে গেছেন প্রমোদ অঙ্গনার পিছনে পড়ে। তবে একদিক থেকে আমরা তাকে সমর্থন করতে ইচ্ছে করে। এমন অনেক কেস আছে যা আমরা চাইলেও সমাধান করি না। অনেকেই ক্ষমতার বলে উচ্চ স্তর থেকে অর্ডার আনিয়ে ছাড়া পায় আমাদের হাত থেকে। পুলিশ হয়েও আমরা কিছু দুর্নীতিবাজ আর ক্ষমতা সম্পন্ন লোকের হাতে ধুলা হয়ে যাই।
এমন জায়গায় বেআইনিভাবে হলেও একজন তো এইসব অপরাধীদের সাজা দিতে মরিয়া হয়ে আছে, তাই আমি তাকে সমর্থন করি। আসল প্রমোদ তঙ্গনা যেই হোক না কেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দূর করেছে, আর আমি চাই বাঘিনী রূপে সে এক ন্যায়ের প্রতীক ও অপরাধীদের জন্য অভিশাপ হয়ে সমাজের প্রতিটি মানুষের মনে বেঁচে থাকুক। তাই আমিও কেসটা ছেড়ে দেব। নকল জনকে ধরতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া। তবে আসল জনকে খুঁজে পাওয়া দুরূহী না অসম্ভব ব্যাপার আমার জন্য। বাকিটা উপরের স্তর যেভাবে পারেন তার খোঁজ নেবেন। আমার মনে হয় না কেউ সফল হবেন বলে, আর চাইও না কেউ সফল হোক। প্রমোদ তঙ্গনা অনেক ভালো মনের কেউ একজন, যথেষ্ট ক্ষমতা সম্পন্ন। কারণ ও শুধু অপরাধীদের মৃত্যুদান করে না, বরং অসহায়দের সহায় হন। ইন্সপেক্টর ইশতিয়াককে মেরে ফেললেও তার স্ত্রীকে সেই জব পাইয়ে দিয়েছে। মনে আছে, ইশতিয়াকের স্ত্রী আমাদের বলেছিল উনি যেখানে জব পেয়েছিলেন সেখানের প্রতিষ্ঠাতা তাকে নিজ থেকে জব অফার করেছিল। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ওনারা আলাদা কিছু জানেন না, শুধু এটুকুই বলেন সেখানকার বসের সাথে ইন্সপেক্টর ইশতিয়াকের খুব ভালো সম্পর্ক ছিল, তাই তার মৃত্যুর পর তার স্ত্রীকে তারা জব অফার করে। কিন্তু আমার এই কথার একটুকুও সত্য বলে মনে হয়নি। আমার যতটুকু মনে হয় প্রমোদ তঙ্গনায় তাকে জব পাইয়ে দিয়েছিল, হয়তো যে কোনোভাবে। তবে যেভাবে হোক প্রমোদ তঙ্গনা যাই করেছে ভালোই করেছে। এমন একজন প্রমোদ তঙ্গনা বাংলাদেশের ঘরে ঘরে থাকলে দেশটার রূপ পাল্টে যেত। রাগ না করলে একটা কথা বলবো স্যার। বলো। আপনি প্রমোদ অজ্ঞানের প্রেমে পড়লেন নাকি? বউ বাচ্চা আছে, তাই তা ভাবতেও পারবো না। নয়তো কোনো একদিন আমারও লাশ পাওয়া যাবে আর পাশে লেখা থাকবে স্ত্রী সন্তানকে ধোঁকা দান করে বেঁচে থাকার কোনো অধিকার নেই প্রমোদ তঙ্গনা। অতঃপর জিসান সহিত সবাই হেসে উঠল। দেখতে দেখতে আখি আদিতের বিয়ের দিন চলে আসলো। রাত প্রায় 11টা। ছোট্ট এক নদীর জলে ভাসছে এক সাজানো নৌকা। আদিত শুয়ে আছে, তাতে তার বুকে মাথা রেখে শুয়েছে আখি। আখির মেহেদি রাঙানো হাতে নিয়ে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে আদিত। আজকে চাঁদ জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে ধরণী। সেই জ্যোৎস্নার আলোতেই প্রেমে বিভোর হয়েছে দুটি মন। পাগল হলেন আপনি? রাত পোহালেই তো আমাদের বিয়ের ক্ষণ শুরু। মধ্যরাতে এভাবে নদী ভ্রমণ করার শখ জাগলো কেন হঠাৎ? কারণ আজকের এই রাত প্রেমিক প্রেমিকা হিসেবে আমাদের শেষ রাত। কাল থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, মিশে যাব একে অপরের অস্তিত্বে। তুমি আমি মিলে জন্ম নিবে আমাদের এক নতুন অস্তিত্ব। তাই বিয়ের আগে এই সুন্দর ক্ষণটা উপভোগ করতে চাই আমি তোমার সাথে। একটা কথা জবাব দেবেন? আজকাল তো যে কেউ জীবন থেকে কারোর চলে যাওয়ার পরপরই অন্যকে নিয়ে আসছে। সেখানে আমার ফিরে আসার কোনো আশা না থাকা সত্ত্বেও আপনি আমারই পথ চেয়ে রইলেন। তুমি আছো তো এই জীবনে সুখ আছে আখি। তুমি ছাড়া যে আমি জীবন্ত লাশ, প্রাণহীন কেউ জীবনের রং কি করে ভরবে? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি কি খুব জরুরি আপনার জীবনে? আপনি সত্যি একটা পাগল। তোমার পাগল। আচ্ছা ডাক্তার সাহেব, কখনো যদি আমার খুব বড় কোনো সত্য আপনার সামনে আসে, আমি যদি আপনার কাছে থেকে বড় কিছু লুকিয়ে যাই, আপনি কি আমায় ভুল বুঝবেন? ছেড়ে চলে যাবেন না আমায়? হাদিত এবার উঠে বসে, হাকিকে বুকের সাথেই জড়িয়ে নিল শক্ত করে। যে বিষয়ে তুমি আমার থেকে লুকাবে নিশ্চিত কোনো কারণ থাকবে, আর আমি তোমার লুকানো সত্য কখনো জানতে যাব না। আমি ততটুকুই জানবো যতটুকু তুমি আমায় বলবে, আর কিছু মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যদিও বড় কোনো সত্য কখনো সামনে আসে যা আমাকে তোমার থেকে দূর করবে, তাকে আমি মিথ্যা বলে অদেখা করে দিব, কারণ আমার শুধু তোমাকে চাই। আই লাভ ইউ ডাক্তার সাহেব। লাভ ইউ মোর। আমার ডাক্তার সাহেবা, জানো আজকে তোমাকে কেমন জানি আলাদা লাগছে। তুমি তো এমনিতেই মোহনীয়, কিন্তু আজকে মোহনীয় ভাবটা বেশি। আর এমনটা কেন লাগছে জানতে পারি? কারণ তুমি মিস থেকে আমার মিসেস হতে চলেছ। দিনটা শুরু হয়ে গেছে। হাদিত আখিকে দেখালো, তখন রাত 12টা বাজে। আখি তা দেখে হেসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরল। আচ্ছা ডাক্তার আদিত্য, আমি যে মা হতে পারবো না তাতেও কি আপনার কোনো অসুবিধা নেই? এমন কথা আবারও শুনতে চাই না আমি আখি। আমার শুধু তুমি হলেই চলবে। আর ডাক্তার হয়ে এমন কথা আর যাকেই হোক তোমার মুখে মানায় না। তোমার জায়গায় যদি আমি বাবা হতে অক্ষম হতাম, তুমি কি আমায় বিয়ে করতে না? এইসব কথা আর মাথাতেও আনবে না বলে দিলাম।
ঠিক আছে। আখি আদিত্যের বুকে মাথা রেখে রহস্যময়ী একটা হাসি দিয়ে বলল, আখির বিয়ে তড়িঘড়ি শুরু হয়েছে। বিয়ের লেহেঙ্গাতে আখিকে দেখে চোখ ভরে এলো তার বাবা মায়ের। আখি এগিয়ে গিয়ে তাদের সালাম করলো। এই তো সেদিন নার্স হাতে রেখে বলেছিল, স্যার আপনার একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে। সেদিন কোলে নিয়ে কত আদর করেছিলাম তা শুধু আমি জানি। আমার সেই পাগলি প্রমত্ত অঙ্গনা যে আজ কত বড় হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। বাবা মাম্মাম, তোমরা এমনটা করলে আমি কিন্তু যাব না। পরে ডক্টর আদিত্য আবার সুইসাইড করতে নিলে ড্রাইভার কিন্তু তোমাদের। এমনি কাজ দিয়ে আমার এত টাকার মেকআপ নষ্ট করছো। আখির কথায় সবাই হেসে ফেলে। আহিল ওর কান মুড়ো দিয়ে বলল, ওই বাটপার ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে ঢং করছিস? বাবা মনে আছে তোমার ডাক্তার যখন ওকে এনে তোমার কোলে দিয়েছিল তখন ও সাথে সাথে হিসু করে দিয়েছিল? ভাই আমি তোকে ছাড়বো না। মাম্মাম বাঁচাও আমায়, নিজের বিয়ের দিনও শ্যাওলা গাছের পেতনি পড়ে গেছে আমার পিছন, বাঁচাও আমায়। দাঁড়া, এক্ষুনি তোর ঘাড় মটকাবো। সবাই হাসতে লাগলো। বিয়েটা একটা কনভেনশন হলে রাখা হয়েছে। বরের সাজে আদিত্যকে দেখে তার বাবা মায়ের মন চুরিয়ে গেল। আদিত্য বাবা মাকে সালাম করে নিল। দুজনেই দোয়া করলেন তাকে। জলদি করে চল, আখিমাকে ঘরের লক্ষ্মী করে নিয়ে আসি। হয়েছে, আর ঢং করতে হবে না তোমায়। যা করেছো, আমার ছেলেটাকে মারতে বসেছিলে আর এখন ঢং করা হচ্ছে। অভিনয় করা বন্ধ করো আরিয়ান। আমার আখিমা আমার জন্য আসছে এখানে, তোমার কিছু হয় না। ও শায়লা, আমার কথাটা তো শুনো। অদ্রিত চলে আয় জলদি, আমি দেখি কোন দিকে কিছু কম পড়েছে কিনা। দেখলি তো তোর মা কিভাবে চলে গেল। ভুল করে গেছি, ক্ষমা করা কি যায় না? চিন্তা করো না বাবা, আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা চলো, আমিও কথা বলবো মায়ের সাথে। সিয়াম, তুমিও মিহিকে নিয়ে আসো। আদিত্য বরের গাড়িতে উঠবে তখনই কোথাও হতে ছুটে এলো রিঙ্কি। আদিত্যকে জড়িয়ে ধরতে যাবে তার আগে আদিত্য সরে দাঁড়ালো। শালা বেগম তার দিকে এগিয়ে যেতে নিলে ওনাকে আটকালো আদিত্য। মা আমি দেখছি। কি ব্যাপার, এখানে কি করছো তুমি রিঙ্কি? আচ্ছা তুমি প্লিজ আকিকে বিয়ে করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্রিত। দেখো রিঙ্কি, আমি তোমার ভালোবাসা সম্মান করি, কিন্তু আমি তার প্রতিদান দিতে পারবো না। আমি আখিকে খুব ভালোবাসি। তুমি আমার কাছে যে ভালোবাসা চাও তা তোমাকে তো কি কাউকেই দেয়া আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসায় শুধু আখির রাজত্ব। আশা করি বুঝবে তুমি। তুমি যথেষ্ট ম্যাচিওর, এছাড়াও অ্যাডাল্ট। আমার থেকেও ভালো কেউ পেয়ে যাবে তুমি। দোয়া করি আল্লাহর কাছে। চলি। আদিত্য গাড়িতে উঠে চলে গেল। রিঙ্কি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। আখি কনভেনশন হলের সামনে নামবে তখনই তার সামনে প্রকট হলো আদৃশ। কাকুতি ভরা স্বরে বলল, আখি শেষবারের জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। চলে আসো আমার জীবনে। আমি আমার ভাগের সাজা পেয়ে গেছি, কিন্তু তার সইতে পারবো না তোমার দূরত্ব। আমি আমি পাগল হয়ে যাব আখি তোমাকে ছাড়া। আর সাজা দিও না আমায়, সেই ভুল আর আমি করব না। ফিরে আসো আমার জীবনে প্লিজ। আজ আখি একদম শান্ত গলায় জবাব দিল, জানো আদ্রিস, যে যা করবে প্রতিদান স্বরূপ তাই পায়। আজ তুমি আমার কাছে নিজের জীবনের দ্বিতীয় সুযোগ চেয়ে নিচ্ছ ভালোবাসার ভিক্ষে। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। একবার সোজাই জীবনে নিয়ে আসলে কাউকে, অনায়াসে জীবনে নতুন রং ভরে নিলে। আমাকে সোফায় বসিয়ে রেখে অন্যের সাথে রাত কাটানো সুবিধায় কক্ষের দরজা বন্ধ করলে, আমার চোখের সামনে রঙিন রাত পার করলে। অন্যের দেয়া ভালোবাসার চিহ্ন শরীরে নিয়ে আমার সামনে এলে। কখনো কি ভেবেছো সেই মুহূর্তে তোমার শরীরের হৃদিকার ভালোবাসা দেওয়ার দাগগুলো কতটা পীড়া দান করেছিল আমার মনে? আজ যখন আমি অন্যের হতে যাচ্ছি, তবে তা বড্ড পেরেশান করছে তোমায়। ভেবেছো কখনো আমি কিভাবে তোমাকে অন্যের সাথে মেনে নিয়েছি? তবুও তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবা যেত, কিন্তু এখন তার কোনো সুযোগ নেই। তো যে ভালোবাসার সহিত আমি তোমার সাথে ছিলাম তা ছিল শুধু এক ডক্টর আদিত্যের ভালোবাসার অংশ মিথ্যে দিয়ে ঢেকে তুমি নিজের করে নিয়েছিলে।
কিন্তু আজ তা আবারও সত্য মানুষের নিকট পৌঁছে গেল। আমি ডক্টর আদিত্যকে ভালোবেসেছিলাম, ভালোবাসি আর আজ জীবন ভালোবাসবো। মাঝখান থেকে তুমি ছিলে শুধুই একটা ভুল মাত্র। আজ আমার বিয়ের দিন আত্রিশ, তাই আমিও তোমার উপর হাত তুলতে চাইছি না। যতই হোক, তোমার জন্য আমি ওকে হারিয়ে গেলেও তোমার জন্যই আবার ফিরে পেয়েছি। আমাদের জন্য দোয়া করতে না পারলে দূরে থাকবে আশা করি, কারণ পাশে আসার চেষ্টা করলেও আখিকে পাবে না। ও এখন শুধু আমার। আদিত্য বরের বেশে বেরিয়ে এসেই আখির হাত ধরে কথাগুলো আদেশের উদ্দেশ্যে বলে আখিকে নিয়ে চলে যায় ভেতরে। আদ্রিস অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো বাহিরে। অনেক ধুমধামের সহিত সম্পন্ন হলো আখি আদিত্যের বিয়ে। আদিত্য অবশেষে নিল স্বস্তির নিঃশ্বাস। হাজারো প্রতিকূলতা পেরিয়ে আখিকে নিজের করেই নিল সে আজ। এবার তাকে আর হাতছাড়া করবে না। বিদায়ের ক্ষণ এসে গেলে আখির পরিবার বেশ আবেগপ্রবণ হয়ে ওঠে, সাথে আদেশের পরিবারও। আখি দুই পরিবারের প্রতি দুর্বল হয়ে পড়ে। তখন সবাইকে একে একে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ খান মেয়ের হাত আদিত্যের হাতে দিয়ে বললেন, আমার নয়নের মণি তোমার হাতে তুলে দিলাম আদ্রিত্য। আমার মেয়ের জীবনে কিছুই চাই না, সব সক্ষমতা ওর মধ্যে আছে, শুধু ও একটু ভালোবাসার কাঙ্গাল। আমার পাগলি মেয়েটাকে জীবন ভরে ভালোবাসাটা দিও শুধু। চিন্তা করবেন না স্যার, আপনার নয়নের মণিকে আমি প্রাণ দিয়ে হলেও আগলে রাখব। যাকে পাওয়ার জন্য কত কিছুই না করলো আদ্রিস। কখনো তাকে এভাবে হারিয়ে যাবে কল্পনাও করেনি। এইমাত্র আখির গাড়ি তার সামনে দিয়ে গেল। তোমাকে হৃদিকার চেয়েও ভয়ঙ্কর কিছু দিতে চেয়েছিলাম আদ্রিস, কিন্তু পরক্ষণে যখন দেখলাম তুমি অনুতপ্ত, সূচনার আগুনে চলছো, তখন নিজের সিদ্ধান্ত পাল্টালাম। কারণ অনুসূচনার আগুনে পোড়া আর ভালোবাসার মানুষকে অন্যের সাথে মেনে নেওয়ার মতো পীড়াদায়ক কিছু আর হতেই পারে না। তুমি সত্যিই আমাকে ভালোবেসেছিলে আদ্রিস, কিন্তু আফসোস তোমার ভালোবাসাই খুঁজছিল। আর প্রমোদ তো অঙ্গনা তোমার মতো ছাড় দেয় না। তুমি যতদিন অনুসূচনার আগুনে চলবে ততদিনই স্বাভাবিক থাকবে আদ্রিস, কিন্তু যেদিন জানতে পারবো এই অনুসূচনার সমাপ্তি ঘটেছে, সেদিন তোমার জীবন আর স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক করে দেবে তোমার সব কিছু এই প্রমোদ অঙ্গনা। এই যে ডক্টর সাহেবা, কি ভাবা হচ্ছে? এত এত কাঁদলে কেন? মাথা ব্যথা করবে না? বাবা মা ছেড়ে তো আপনি আসেননি। আখিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আদ্রিত। জানো আখি, সত্যি নারীদের কোনো তুলনা হয় না। জন্ম থেকে এক জায়গায় বড় হয়, একটা সময় তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। পুরাতন টান ভুলে নতুন নতুন মানুষ, নতুন জায়গাকে আপন করে দিতে হয়, যা তারা অনায়াসে মেনে নেয়, হাসি মুখে সব মানিয়ে নেয়। আসলেই নারীরা যা পারে তা কোনো পুরুষ কখনো পেরে উঠতে পারবে না। পিরিয়ড থেকে শুরু করে ডেলিভারি পেইন অবধি যে যন্ত্রণা নারী সহ্য করে, কোনো পুরুষের সে ধৈর্য আর মনোভাব থাকতে পারে বলে আমার মনে হয় না। যদি পৃথিবীর সব কয়টা পুরুষ আপনার মতো হতো, তবে পৃথিবীটা সত্যি আলাদা রূপ নিত। ভালোই হয়েছে, সব পুরুষ আমার মতো না। কেন? কারণ তখন তুমি আমার উপরেও অনেকটা অপশন পেয়ে যেতে। আখি আদিত্যের বুক থেকে নিজেকে সরিয়ে এবার অনেক ভাব নিয়ে বলল, অপশন তো এখনো অনেক আছে, ওই আমি একটু দয়াবান তো, তাই আপনাকে বাছাই করা। আদিত্য এক টান দিয়ে হাকিকে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলল, অপশন হতে পারে তোমার কাছে হাজারটা, কিন্তু সঠিক উত্তর আমি ছিলাম আর আমি থাকবো। গাড়িতে ড্রাইভার আছে, ভুলে গেছেন? তুমি চোখের সামনে থাকলে তো আমি এই পৃথিবী ভুলে যাই সুখ। হাকির মৃদু কণ্ঠে বলা কথার উত্তরে আদিত্যের মোহনীয় বাণী হাকিকে আরও লজ্জায় ফেলে দিল। আদিত্যকে ছাড়িয়ে গাড়ির জানলা দিয়ে তাকে মুচকে আসলো। আদিত্য আখির হাত ধরেই থাকলো। আদিশও আখির স্বপ্নের ভুবনে এসেছে নিজের পরিবারের কাছে।
এসেই মায়ের পায়ে লেপ্টে পড়েছে। খেতে খেতে বলতে শুরু করেছে, মা, মা গো, আমায় ক্ষমা করে দাও। আমি জানি তোমরা আমায় ক্ষমা করনি, তাই সেদিন আমাকে হাসপাতালে দেখতে গেলেও, আমার পাশে থেকে আমার দেখাশোনা করলেও আমার সাথে একটা কথাও বলনি তোমরা। বরং আমি সুস্থ আছি জেনে চলে এলে। আমি না হয় বাজে, তাই বলে কি এত পর করে দেবে? দেখো না, আজ নিঃস্ব হয়ে গেছি আমি। আমার কেউ রইল না মা। ওই ওই রিদিকা আমার সব কেড়ে নিল আমার আখিকেও। মায়ের মন আর শক্ত রাখতে পারলে না। হাদিসকে পা থেকে তুলে চোখের জল মুছে দিয়ে বললেন, ভেবেছিলাম তোকে কখনো ক্ষমা করব না, কিন্তু মা হয়ে যে নিরুপায় আমি। 9 মাস গর্ভে ধরেছি তোকে, আমি কি করে পর করে দিব? ভাইয়া, ভাবি, আমায় আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও তোমরা। আমি সত্যি আজ লজ্জিত তোমাদের কাছে। আমার তোর উপর আর কোনো রাগ নেই আদ্রিস, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই অনেক। তোমরা আমার সাথে চলো, আমরা আমরা আবার একসাথে থাকবো। না আদ্রিস, এমনটা আর হয় না। আমরা এখানে আর বেশি দিন থাকবো না। আমি একটা ব্যবসা শুরু করেছি, আর কম দিনে অনেক উন্নতি হয়েছে। কয়েকদিনেই নিজের উদ্যোগ্য নিজের একটা বাড়ি তৈরি করার কাজ লাগাবো। কেন ভাইয়া, আমাদের বাড়ি আছে তো? না রে, ওই বাড়িটা ওর বাবা তোর নামে লিখে দিয়েছে। আমি নিজের ক্ষমতায় নিজে সব কিছু করতে চাই নতুন করে। ভাইয়া, এখন আমার সব কিছুই তো তোমার। প্লিজ, তোমরা আমায় ফিরিয়ে দিও না। আমার সাথে চলো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দেব। আমার চাই না আর কিছু, শুধু শুধু তোমরা সাথে চললেই হবে। না রে, আর তা হয় না। তুই বরং নিজের জীবন নতুন করে শুরু কর, আমরা তোর পাশে আছি। পর করে দিলে না তোমরাও? ওই আখি নামক নির্দয়ের মতো তোমরাও পর করে দিলে আমায়। ভালোই করেছ, এটাই আমার প্রাপ্য। আমি কারো আপন না, কারণ না। আদ্রিস, শোন আমাদের কথা। হাদ্রেশ কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এলে হাদিলের ডাকে কান্না দিয়ে। আখিকে শায়লা মা আর আশিকা মিলে হাদিদের কক্ষে নিয়ে এলেন। আখি, তোর কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবি কেমন? এত ভারী সাজে ক্লান্ত লাগছে হয়তো, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপর রেস্ট। মামুনি, আমি আসলে একটা কথা বলতে চাইছিলাম। বল। আঙ্কেল যে করেছিলেন তা ওনার জায়গা থেকে ঠিকই ছিল, কিন্তু তারপর তো উনি সেটাকে নিজের ভুল হিসেবে ধরে নিয়েছেন। শুধু যে ডক্টর আদিত্যের প্রাণের বদলে উনি বিয়েতে রাজি হয়েছেন তেমনটা নয়। সেদিন আমি ওনার চোখে শুধু ডক্টর আদিত্যের জন্য ভালোবাসা নয়, অনুশোচনাও দেখতে পেয়েছিলাম, তাই বিয়ের জন্য রাজি হয়েছি। তাছাড়া এঙ্গেজমেন্টের দিন আঙ্কেল নিজের অনেক কাছের আত্মীয়দের তাদের মুখের ওপর জবাব দিয়েছিলেন সবার সামনে, যখন ওনারা আমার আর আদিত্যের বিয়ে নিয়ে আঙ্কেলকে অপদস্থ করতে চাইছিল। আঙ্কেল সত্যি অনুতপ্ত মামুনি, তোমাকে অনেক ভালোবাসেন, ওনাকে আর কষ্ট দিও না। ওকে, ভেবে দেখবো তোর আঙ্কেলের কথা। এখন তুই ফ্রেশ হ। অদ্রিত সিয়ামের সাথে কি জানি গল্প করছে, একটু সময়ে চলে আসবে। শায়লা মির্জা কথাগুলো বলেই চলে গেল। এবার ঈশিতা বলল, তোকে একটা মেরে দাঁত সব কটা ফেলে দিব, যা বলছি এখান থেকে। 2 সন্তানের মা হয়েছে, কিন্তু সুবুদ্ধি উদয় হলো না। বড় ভাবি, আমি তোর সম্মান দিব। বই গেছে আমার। মস্কার সূচক ভঙ্গিতে চলে গেল ঈশিকা। আখি হেসে কক্ষে চলে গেল। পুরো কক্ষ যেন নতুন রূপ ধারণ করে আছে। চারিদিকে এই ফুল ডেকোরেশন পুরো আখির পছন্দ অনুযায়ী করা হয়েছে। গোলাপের পাপড়িতে ছড়ানো বিছানার একপাশে একটা বেগুনি রঙের শাড়ি রাখা পেল আখি, সাথে একটা চিরকুট। এই যে আমার মিসেস, ভারী সাজটা খুলে শাড়ি পরে নিও, চুলগুলো ছেড়ে হালকা কাজল দিও। আমার সুখকে যে আমার ওভাবেই পছন্দ। আখি হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে শাড়িটা পরে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো এবার। আখিকে হঠাৎ এমন রূপে বেরোতে দেখে ওখানে আটকা পড়ল হাদিদের চোখ। যতবারই এই রমণীকে দেখে ততবারই যেন তার প্রেমে নতুন করে পড়ে। হাদিদের ধ্যান ভঙ্গ করলো আখি। এই যে ডাক্তার সাহেব,
ফ্রেশ হলেন কখন আর কোথায়? শেরওয়ানি খুলে দেখি শার্ট পরে নিয়েছেন, আর এইভাবে জায়নামাজে বসে কি করছেন? ফ্রেশ আমি অন্য ওয়াশরুমে হয়েছি, যাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় দেরি না হয়। উজু করে আসুন ডক্টর সাহেবা, শুকরিয়া আমরা একসাথে আদায় করব আল্লাহ তাআলার কাছে। আমি এক্ষুনি আসছি। আঁখি অজু করতে চলে গেল। অতঃপর দুজন একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করে নিল। নামাজ শেষে আখির চোখে আদিত্য নিজে কাজল দেওয়ার জেদ ধরল। কথা অনুযায়ী তাই করল সে। আখিও মানা করল না। চলো, কোথায়? গেলেই বুঝতে পারবে। আখির হাত ধরে তাকে ছাদের দিকে নিয়ে আসলো আদিত্য। ছাদে প্রবেশ করতেই আরেক দফা চমকে গেল আখি। সারাটা ছাদ সাজানো, চারিদিকে ফুল ও বেলুন, তাছাড়া অজস্র মোমবাতি। ছাদের এক প্রান্তে একটা বিছানা পাতানো, তার চারিদিকে সাদা পর্দায় আবৃত, ওপরের দিকটা খোলা। সব কিছু আখির সুন্দর এক কল্পনার মতো মনে হচ্ছে। আদিত্য আখিকে নিয়ে বিছানাটাতে বসালো, তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল চট করে। অনেক দিনের স্বপ্ন ছিল আখি, তোমার কোলে শুয়ে জ্যোৎস্না বিলাস করব, আজ পূর্ণ হলো অবশেষে। তুমি হয়তো ভাবছিলে আখি, এত পাগল হয়ে বিয়ে করেছি, হয়তো প্রথম রাতেই তোমার কাছে পেতে চাইব, কিন্তু আমি এমন কিছুটা ভাবিনি। শারীরিক সম্পর্কের জন্য তো পুরো জীবন পড়ে আছে। বাসর রাতের প্রিয়তমার কোলে জ্যোৎস্না বিলাস করার ক্ষণ আর কত সময় থাকবে? শারীরিক সম্পর্ক ভালোবাসার একটা অংশ মাত্র, পুরো ভালোবাসাটা জুড়ে তার রাত চলতে পারে না। আমার ক্ষেত্রে তো একদমই না। তোমার কি খুব খারাপ লাগবে যদি আজকের রাতের কিছুটাক্ষণ তোমার কোলে শুয়ে কাটাই? বরং অনেক গুণ বেশি ভালো লাগবে। আখির কথার বিপরীতে আদিত্য মিষ্টি হাসি উপহারে দিল। বেশ কিছুক্ষণ আদিত্য আখির সাথে গল্প করল। নিজের মনে জমে থাকা আখির জন্য সেই লুকান্ত অনুভূতিগুলো আজ সব জানানোর প্রচেষ্টা করে গেল তাকে। আখি তার মধ্য দিয়ে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে এক পর্যায়ে আদিত্য ঘুমিয়ে গেল। জ্যোৎস্নার আলোতে আদিত্যের সুদর্শন চেহারা আরো সুদর্শন লাগছে আখির কাছে। আজ এই গম্ভীর পুরুষের জন্য তার মনের ভালোবাসা ও সম্মান আরো 1000 গুণ বেড়ে গেল। আমি সত্যিই ভাগ্যবতী ডক্টর আদিত্য। শুভ্রতা আপু ঠিকই বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার কপালে নিশ্চিত ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। আমার ভাগ্যে আপনার মতো কেউ লেখা ছিল, তাই আল্লাহ এই বিশ্বাসঘাতককে সরিয়ে দিলেন আজ। আমি এটা বুঝতে পারলাম। আজকে আপনি আরেক দফা প্রমাণ করে দিলেন আপনাকে ভালোবেসে আমি ভুল করিনি। আদৃষ্ট প্রথম দিনেই আমায় কাছে টেনেছিল। সে জায়গায় জীবনের এতটা বৎসর একা পার করেও আজ ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও নিজেকে সামলে রাখলেন, বরং রাতটাকে আরও রঙিন করলেন নিজের বুকের অফুরন্ত ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে। আজ আমার চোখে আপনার সম্মানটা আরও বেড়ে গেল। কথাগুলো বলেই আখি বেশ কিছু সময় আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। অপলকে দেখে গেল তাকে বেশ কিছুক্ষণ। এবার পাশের একটা বালিশ নিয়ে তাতে শুইয়ে দিল আঁকি আদিত্যকে খুব যত্ন সহকারে। তার কপালে আলতো করে চুমু আর কাটল। অতঃপর নিজেই আদিত্যের বুকেই মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। মির্জা হাউজের বাইরের রাস্তায় বসে আছে আদৃশ, বারবার তাকাচ্ছে বাড়িটার দিকে। বুকের ভিতর চলছে তোলপাড়। তুমি ঠিকই বলেছিলে আখি, যে যা করবে তাই পাবে। নিয়তি দেখো না আমারটা কিভাবে আমাকে ফিরিয়ে দিল। সেদিন তোমাকে বাইরে রেখে আমিও অন্য সাথে রঙিন রাতে মগ্ন ছিলাম। হয়তো সেদিন তুমিও এমনভাবে কেঁদেছ, এমন যন্ত্রণা পেয়েছ। সেদিন বুঝতে পারিনি তোমার কষ্টটা। এমনটা স্বাভাবিক মনে হচ্ছিল আমার কাছে। মোহের পর্দা পড়ে গিয়েছিল আমার চোখে। কিন্তু আজ যখন চোখের সামনে তুমি অন্যের হয়ে গেলে তখন বুঝতে পারলাম সেদিন সেদিন তোমার কতটা কষ্ট হয়েছিল। দেখো না আজ তুমি অন্যের বাহুতে, আর রাস্তায় বসে তোমার ভালোবাসার হাহাকারে পুড়ে মরছি আমি। সেদিন যদি নিজেকে সামলে নিতাম তবে আজ সেই পরিণতি হতো না। হৃদিকা শুয়ে আছে হাসপাতালের বিছানায়। ভেতর জাগ্রত হলো সারাদিন অচেতনের মতো পড়ে থাকতে হয় তাকে। মুখ ফুটে চাহিদাটাও বলার সক্ষমতা নেই তার। প্রতিশোধ নেওয়া তো দূর, এমন জীবন নিয়ে বেঁচে থাকাও এবার দুরূহ হয়ে পড়েছে।
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও তাও পারে না, চাইলেও পালাতে পারবে না, না তো নিজেকে শেষ করে দিতে পারবে। তবে এমন জীবন মৃত্যু থেকেও ভয়াবহ হৃদিকার জন্য। অসহায়ের মতো পড়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। সাত সকালে চোখ খুলে হঠাৎ আখিকে সামনে দাঁড়ানো দেখে ভেতর থেকে ঘাবড়ে উঠে হৃদিকা। রাগে গা জ্বলে যাচ্ছে তার, কিন্তু কিছুই করতে পারছে না।